আপনার খামার তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। কোনটা কোনটা কিনছেন মনে আছে? একটু কোনটা? এইটা কতদিন আগে কিনছেন? অরিজিনাল গারলের চেনার সবচাইতে বড় উপায় হচ্ছে আপনার লেজটা একটু উঁচু করে দেখান আমাদেরকে। একেবারে প্রায় জমিন ঘেঁষে গেছে লেজটা লম্বায়। আমি মোটামুটি ঢাকা বাংলাদেশেই ঢাকাতে চাকরি করতাম, কাজ শিখছি ঢাকাতে থেকে। আমি কুয়েত সিটি মুরগাবে গার্ডেন রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমি ওটা উদ্বোধন করি এবং আমি ওখানে মোটামুটি 1999 থেকে 2011 সাল পর্যন্ত আমি ওইটা চালাইছি, ওখানে কাজ করছি। আমার দায়িত্বে আমি ওখানে ওই হোটেলটা চালাইতাম। পরে ওখান থেকে আমি 2011 সালে বিদায় নিয়ে বাংলাদেশে আসছি। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন শিকারিপাড়া ইউনিয়ন কাউন্সিল। তো এইখানে সামনেই আমাদের পাঞ্জি প্রহরী গ্রাম। এটাও সম্ভবত পাঞ্জি প্রহরী গ্রামের ভিতরে পড়েছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি গারলের খামারে। সমন্বিত খামার একটা আপনাদেরকে আগে দেখিয়েছি। আজকে প্রায় 8 মাস পরে অগ্রগতি কীরকম হলো বা অবনতি কী হলো আমরা তা দেখতে পারবো 8 মাস পর। আমাদের সাথেই থাকে। আমরা রজ্জব আঙ্কেলের বাড়িতে চলে এসেছি। আপনার খামার তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আপনি কি আর কিছু কিনছিলেন এর মধ্যে? কোনটা কোনটা কিনছেন মনে আছে? একটু দেখান কোনটা কিরকম দামে কতদিন আগে কিনছেন। এইটা কিনছি, কোনটা? এইটা কতদিন আগে কিনছেন? এটা তো মনে হয় প্রেগনেন্ট। হ্যাঁ, কিছুদিনের ভিতরে বাচ্চা দেবে। এইটা কি সিঙ্গেল কিনছিলেন না বাচ্চা সহ? কয়টা বাচ্চা সহকারে কিনছেন? কত টাকা দিয়ে কিনছেন? কয়টা বাচ্চা ছিল? বাচ্চা ছিল আরো 2টা, আমি আনি নাই। আচ্ছা, ওই পাটির বাচ্চাটাই আনছি। খাসির বাচ্চা নিয়ে কি করে? কোনটা এটার বাচ্চা কোনটা? এইটাও প্রেগনেন্ট। ওইটা এক মাস। এই ছোটটাও প্রেগনেন্ট। এইটাও প্রেগনেন্ট। মাশাআল্লাহ। তারপরে আপনি আচ্ছা, কত নিছিল আপনার? আমি তো 10 মতো। আচ্ছা, একটু গ্রামের থেকে আনছি তো, একটু কম গ্রামের থেকে না? আচ্ছা আচ্ছা। ওই যে আমার ছোট এই যেটাও প্রেগনেন্ট। এই ছোট এই বাচ্চাটাও প্রেগনেন্ট। এইটাও প্রেগনেন্ট। এই যেটার মা। এইটা আপনার আগের খামারেই ছিল। আর নতুন কোনটা কিনছেন? আর ওই বাচ্চাটা আচ্ছা, প্রেগনেন্ট না, এখন বর্তমানে এখন প্রেগনেন্ট। ওইটা আরেকটা বাচ্চা আপনার নাই, কি বলে, পাঠা নাই? পাঠা ব্যবস্থা করা যায় না? ব্যবস্থা এইটা পাঠা হবে না? এইটা রাখছি বাড়ির সালে। এইটা বাড়ির পালের। বয়স কত এটা? 4 মাস। আর আপনার 2-3 মাসের ভিতরে এটা উপযুক্ত হয়ে যাবে, পাঠায় পরিণত হয়ে যাব।
ভাগ দেওয়ার মতো অবস্থা হয়ে যাবে আর কি। যাক, হ্যাঁ আমি আপনাকে বলছিলাম যে এর আগে যে আপনার খামারে একটা পাঠার আমি দরকার। এটা রাখছি আর আচ্ছা। এগুলো সব খাসির বাচ্চা, এই শীতের কারণে বাচ্চাগুলো, আর এগুলো সবই প্যাকেট। সবই প্রেগনেন্ট। মোট কতগুলো প্রেগনেন্ট আছে এখন? যত 10টার মতো আছে। 10টার মতো। আপনার এই 10টা যখন আপনার মনে করেন যে বিয়ে আইব, তখন তো আল্লাহর রহমতে মাশাআল্লাহ হ্যাঁ। আপনার খামার ভরে যাব। আর আমার বেড়াও দিয়ে ওই দুটো, আর কোন দুইটা? এই দুটো। এগুলাও খাসি। এই যে এইটা। এটা দিয়ে দিনের মধ্যে আমার মনে হয় আচ্ছা, দু একদিনের ভিতর বিয়ে আইব। আর কোনটা? ইনশাআল্লাহ এটা এইটাও? এইটা এই যে সামনে এইটা। এটা দুটো বাচ্চাই দুটো। এইটার এই দুইটা বাচ্চা। ওই যে এর আগে বলছিলেন যে বাচ্চা দিবে। বাচ্চা দিয়ে, কিন্তু এটা যে আরেকটা হ্যাঁ। যে প্রেগনেন্ট দেখছিলেন বড়, হ্যাঁ হ্যাঁ, এই বাচ্চা মারা গেছে না না? ওই ভেড়াই মারা গেছে, বাচ্চা ভেড়াই মারা গেছে। প্রেগনেন্ট অবস্থায়। আর আপনার এই যে গারল দিয়ে যে আপনি এইটা কি করছিলেন, এখন এই যে লেজটা আরেকটু বড় হয়েছে তাই না? হ্যাঁ, একটু বড় হয়েছে, এরা বেড়াতে 50% হয়েছে আর কি। এটা 50%, হ্যাঁ 50% এসে দেখলে যে কাজ সবকিছুই আচ্ছা। গুঁড়ো দাও, দুটো কি পাঠি? দুটো পাখি। আচ্ছা, এখন এই যে এটা ভেড়াকে গারল দিয়ে বিট দেওয়ার পরে অর্ধেক ভেড়া অর্ধেক গারল, অর্থাৎ ক্রস গারলে পরিণত হয়েছে। আপনারা দেখেন লেজটা অত বেশি ছোট না, আবার বেশি বড়ও না। এইটা দুটো পাঠি না? দুটো পাখি। হ্যাঁ, ক্রস হয়েছে আর কি। আর ওই যে ওই আপনার- বাচ্চাটাও বোধহয় প্রেগনেন্ট, ওইটা এইটা আমি বলতে পারি না, ওই ছোটটা। এই যে এটা প্রেগনেন্ট। এইটাও pregnant। আচ্ছা, মাশাআল্লাহ। এইটা ভেড়া। তাই পাঞ্জি প্রহরীতে আপনাদেরকে এর আগে নিয়ে এসেছিলাম, আজকে আবার নিয়ে এসেছি। প্রায় 8 মাস পরে আমি এসেছি এখানে আপনাদেরকে দেখানোর জন্যে যে আমাদের রজ্জব আঙ্কেল কতটা উন্নতি করলো। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে দেখাবো আমার পুরাতন ভিডিওগুলো, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আবার পরবর্তীতে আমি আপনাদেরকে নিয়ে আসব, আবার আমি আসবো আরেকদিন এই যে দেখেন আপনাদেরকে দেখানোর জন্যে। কারণ অরিজিনাল, হ্যাঁ, এইটা অরিজিনাল গারল। এই যে সিংহের অবস্থা। হ্যাঁ, অরিজিনাল গারলের চেনার সবচাইতে বড় উপায় হচ্ছে আপনার লেজটা একটু উঁচু করে দেখান এই যে আমাদেরকে। একেবারে প্রায় জমিন ঘেঁষে গেছে লেজটা লম্বায়, তাই না? লম্বা হয়ে এটা আরো বড় হইব। এটা আরো বড় হবে। দাঁতটা দেখি নাই। এইটা আপনার পাঠা। এটার বয়স কয় দাঁত জানো? এখনো দাঁতে নাই, দাঁতেই নাই না? দাঁতে নাই। দাঁতে নাই। বয়স কত হবে এটার? এটার বয়স হলে 15 মাস। 15 মাস, এখনো দাঁতে নাই। না, আমি গত তো- নভেম্বরে 3 মাসে। আচ্ছা, এই নভেম্বর, এইটা ডিসেম্বর, এই পাঠাটা যদি আপনি বাজার থেকে কিনতে চান বা বিক্রি করতে চান, বাজার দর কিরকম হতে পারে এখন এই মুহূর্তে? এই মুহূর্তে আমার আইডিয়া নাই, এমনি আমি যেটা নাকি মানুষের মুখে শুনছি, এখন এটা 30 থেকে 35,000। 30-35 হাজার টাকা তো যাবেই আশা করা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল ভেড়া। তো আর এটা কি পাঠি? ওইটা পাঠি। হ্যাঁ, পাঠি। এটা প্রেগনেন্ট হয়েছে? এটা আমি শিওর না। আচ্ছা, এটা পাঠি এক জায়গায় থাকে। এক জায়গায় পাঠার বান্ডা থাকে, তো ওই চকিটা ছাড়লে পরে একটু আর ই করে। আর আচ্ছা। এখানে আমি গুতাগুতির কারণে গোতাগুতি করতে পারে, এই কারণে আপনি বাইন্ধে রাখি, বাইন্ধে তবে- রাখেন, হয়তো তাই না? প্রেগনেন্ট হইতেও পারে আর কি। পারে, এটা শিওর না। আর এই যে শীতের দিন দেখে লোম কাটেন নাই, তাই না? না, শীতের দিন যেগুলো কাটি নেই, হ্যাঁ, লোম শীতের দিন একটু লোম গোসল কাটবেন করে আবার নাকি? হ্যাঁ, গোসলও কম করানো হয়। আর ভিজে থাকলে পরে তো সহজে শুকায় না। না, এই যে আর- আজকে একটু গোসল করাইছি। আচ্ছা আচ্ছা, তাই আজকে সাবান ছাড়া, হ্যাঁ। সাবান দিয়ে গোসল করে আর একটু আচ্ছা আচ্ছা, অনেক আজকে আবহাওয়াটা খুবই চমৎকার। গরম প্রায় পড়ে গেছে, তাই না? শীত চলে গেছে। এই জন্য জুতার আবার চোখ- এই কারণে রজ্জব আঙ্কেল আমাদের এই গারল দুইটাকে গোসল করাই দিয়েছেন আজকে। হ্যাঁ, এটা হচ্ছে গারলের পাঠি, সম্ভবত প্রেগনেন্ট। এটা রজ্জব আঙ্কেল বলতে পারছেন না প্রেগনেন্ট কিনা, তবে পাঠি একসাথেই থাকে, হয়তো প্রেগনেন্ট হইতেও পারে। আর এটা হচ্ছে গারলের অরিজিনাল পাঠা। এইটা ওজন কিরকম হবে আঙ্কেল? বুঝলি না, ও কতটুকু হইব? এই এদিকে আয়, এই না। আজকে ছেলেটাকে নিয়ে আসলে দেখতে পারতো। এইটা আমার মনে হয় 60 কেজির মতো হবে। এখন ওজন এমনি 60 কেজি।
তাই এমনি পুরাটা ওজন দিলে 60 কেজি। হ্যাঁ 65 কেজির কম না, আমি তো কম না। এবার পারলাম না। তাই আর গোস্ত তো অবশ্যই 50 কেজির উপরে হবে, তাই না? না, বুঝতে 50 কেজি। হবে না? যদি এমনি 60 কেজি হয় হ্যাঁ তাহলে 35 থেকে 40 কেজির মধ্যে ধরা যায়। 40 কেজি গোস্ত হবে। কিন্তু 60 আচ্ছা। কেজি হলে 20 কেজি আপনার ওই নাড়ি ভুড়ি ফালালি যাবে। তাই এটা একটা আইডিয়া আমার। আচ্ছা, তো আপনার এই গারল দিয়ে তো আপনার এই যে ও বিট ভেড়াগুলোকে বিট বিট করানো যায়, তাই না? হ্যাঁ। বিট করাচ্ছেন এবং বাচ্চাও হয়েছে। ওই যে বাচ্চা হ্যাঁ, হইছে আবার ওই দুইটা দুইটাতে- বাচ্চা আপনাদেরকে দেখাইছি আমি। ওই দুইটাতে বাচ্চা দিব এইটাই। আচ্ছা, এই গারল দিয়েই ওই ছোট ছোট ভেড়াদেরকে বিট দেওয়া হয়েছে। তো জানো ওদিকে এদিকে আয়, 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 আয়। আয়। ওই দাবাটা দিদি। আচ্ছা, এই যে গারলের পাঠা দিয়ে যে বিট দেওয়া হয়েছে, দুইটা বাচ্চা হয়েছে। ওই বাচ্চা দুইটার বয়স কত হবে যেন? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। 6 মাস। 6 মাস। ওরাও তো আবার প্রেগনেন্ট হওয়ার সময় এসে গেছে সময় প্রায়। একশো বের হইলে প্রেগনেন্ট হইতো ওই গারলের দেখা আরো 2-3 মাস লাগতে পারে। ক্রুজের কারণে ভেড়া আপনি 6-7 মাসের আমি- মধ্যে ঈদ আমি আসছিলাম আপনাদের এখানে প্রায় 8 মাস আগে। 8 মাস আগে। হ্যাঁ, তাহলে ওই সময় তো এটা ওই সময় দেখে গেছেন pregnant pregnant। দেখে তারপর ওই যে গেছি। আপনার ছিলেন আষাঢ় মাসের শ্রাবণ মাসে আষাঢ় মাসের দিকে। যাই হোক, আমার মানে ইউটিউবের অনুযায়ী আমি যে ভিডিও আপলোড করছি ওই সময় আমার জুন ওই জুলাই দিয়েছিলেন ওই হ্যাঁ ওই ইউটিউবের সময় অনুযায়ী আমি হিসাব করে দেখছি 8 মাস প্রায়, আর কয়েকটা দিন বাকি আছে। ওই সময় তো বাচ্চা দেয় না, তার 2 মাস পরে বাচ্চা দিচ্ছে। হ্যাঁ, তার 2 দেড়- মাসে দেড়- দেড় 2 মাস পরে হয়তো 6 মাস বাচ্চা হয়েছে, এই দিছে। জন্য বললাম যে 6 মাস। আমি আশা করছিলাম যে আপনার মানে খামারটা এরকমই ভরপুর হবে। আল্লাহর রহমতে আমি দেখে মানে প্লিজড হয়েছি, খুবই খুশি হয়েছি যে আপনার খামারটা অনেক বড় হয়ে গেছে। আবার যেদিন আসবো, ঠিক আছে, হয়তো আমি আবার 5-6 মাস পরে আসবো, তখন দেখা যাবে যে আপনার খামারে এখন যা আছে তার দ্বিগুণ হয়ে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ। আবার 6 মাস পরে আমি যখন আসবো, এই খামারে এখন আপনারা যে ছাগল ভেড়াগুলো দেখছেন, ইনশাল্লাহ আশা করা যায় এর দ্বিগুণ হয়ে যাবে, কারণ প্রায় সবগুলোই প্রেগনেন্ট। এই ছোট ছোট বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো প্রেগনেন্ট। আর এইটা না নাকি ওইটা? হ্যাঁ, ওইটা হ্যাঁ, আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা ছাগল দেখা যাচ্ছে, এইটা খাসি করা হয় নাই, তাই না? আর 2-3 মাস পরে থেকেই এটা বাগ দেওয়া শুরু করবে। তখন আর আঙ্কেলকে অন্য কোনো পাঠা, এইটা একবার হিটাইছিলাম, হ্যাঁ, ভালো হয় নাই। কোনো ছাগলকে আর পাঠা দেখাতে নিয়ে যেতে হবে না। হ্যাঁ, আর অনেক সময় ছাগলের বোবা ডাক থাকে, তখন দেখা যায় যে গৃহস্থ বুঝতে পারে না যে ছাগল ডাকছে, পাঠা ঠিকই বুঝতে পারে। তখন তারা সারা অবস্থায় থাকলে মানে তারা মিট করে এবং গৃহস্থের অজান্তেই ছাগল প্রেগনেন্ট হয়ে যায়, নাকি বলেন? হ্যাঁ, আসলে কি আপনি যেগুলো জিনিস যদি কেউ এটা প্রশিক্ষণ নেয় তাহলে অনেকভাবে বোঝা যায়। যেমন একটা ছাগল যখন হিটে আসবে তখন ও ল্যাস বেশি লাড়াবে, পেশাব ঘন ঘন করবে এবং ভেবাবে। ভেবায় না, যেটা বোবা সেটা ভেবায় না, হ্যাঁ। কিন্তু আর ওই পেশাবের রাস্তাটা একটু খুলবে, আচরণ একটু পরিবর্তন একটু লুজ দেখা হবে। দিতে পারে। তো এই জন্য এটা দেখলেই অনুভব করা অনেক যায় সময় যে এটা হিটে লাফালাফি করে, হ্যাঁ। অকারণে লাফালাফি এইটা- করে, মাথা ঝাঁকাঝাঁকি করে, তাই না? হ্যাঁ, আর তারপরে একটার উপরে আরেকটা এই যে পড়তে চায়। করতে চায়, কিন্তু হ্যাঁ। এটা বোঝা যায়। এটা যে কোনো মানুষ যদি ছাগল পালে তাহলে সে বুঝতে পারবে। আর একটা জিনিস হচ্ছে কি, যে আমি অনেকেরই বলবো এই কথাটা, যে যারা নাকি ইউটিউব দেখা বলে যে ছাগলের ব্যবসা অনেক লাভ, আমি তাদেরকে বলবো যে লাভ ঠিক আছে, তবে কেউ যদি ফার্ম করতে চায় মিনিমাম 2 বছর তার ফার্মের পিছনে শ্রম দিতে হবে এবং লাভ 2 বছরে দেখতে পারবে না। 2 বছরের আগে লাভের লাভ মুখ দেখতে দেখতে পারবে। পাবে না। আপনারা এই খামারটা শুরু করছেন, আমার এটা 2 বছর মোটামুটি হয়েছে। ছোট থেকে 2 বছর হয়ে গেছে গা, কিন্তু এতগুলি ছিল না, আমি 2টা একটা দিয়ে শুরু করছি,
এখন যেমন আমার 8টা ছাগল হয়েছে বা 10টা ছাগল সব মিলে প্রেগনেন্ট আছে। মা ছাগল আছে 8-10টা। 8-10টা ছাগল যখন নাকি আমার এগুলি বাচ্চা দিবে, তারপরে আবার প্রেগনেন্ট হবে, তখন থেকে আমার একটা লাভের অংশ ইনশাল্লাহ আমি দেখব। কিন্তু এই যে 2 বছর ধরে আমি এটার মধ্যে পুঁজি দিতেইছি। যদি কেউ মনে করে যে না আজকে আমি ফার্ম করলাম, কালকে আমার ফার্মের থেকে বেনিফিট আসবে, এটা মিথ্যা কথা, এইটা সত্য না। আচ্ছা, একেবারে মিনিমাম 2টা আপনার তো বছর। এখন আর তো কোনো ইনভেস্ট বা ছাগল ভেড়া কোনো কিছু কেনার আর ইচ্ছা নাই? ইচ্ছা নাই। তারপরে একটা জিনিস হলো কি, যে যদি আমি যাতে ব্ল্যাক বেঙ্গলের মধ্যে আমি ভালো পাই, আমার চেয়ে উন্নত পদে, যে এই ব্ল্যাক ব্ল্যাক বেঙ্গলের মধ্যে বেঙ্গলের ভিতরেও কিছু হ্যাঁ, বড় সাইজের বড় আছে। সাইজ আছে, জাত ভালো আছে। একটা ছাগল হলে মিনিমাম বিয়ানের বাচ্চা দেওয়ার পরে 26 দিনের মধ্যে প্যাকেট হয়, সেটা হলো অরিজিনাল। 21 দিনেও হয়। 21 দিনে হয়, 26 দিনে হয়, 13 দিনে হয়। আমার এই যে এটা 13 দিনের পরে হিটে আসছে। এই যে এইটা এইটা আমি পারলাম বাচ্চা দেওয়ার 13 দিন দিন। পরে হিটে আসছে। পালন ওই যে হয় একটা বাচ্চা, ওই যে ওইটা না। হ্যাঁ। ওইটা 13 দিন পরে হিটে আসছিল, আমি এই দিনে পরে আমি আবার নিচ্ছিলাম। 1 মাস পরে হইছে হ্যাঁ, নাকি? ওইটা না, এই যে এইটা, আচ্ছা এইটা 2টা বাচ্চা আছে, ওই একটা বাচ্চা আচ্ছা আর একটা বাচ্চা, ওই যে 2টা বাচ্চা আছে। এটা আচ্ছা। 4.5 মাসে প্রেগনেন্ট হয়েছিল, 4 মাস 16 দিনে। 4 মাস 16 হ্যাঁ, দিন। এটার পেটের বাচ্চা ওইটা আমি যে শাকিল আলমের খামারে দেখছি 3 মাসে প্রেগনেন্ট হয়ে গেছে। না, ওটা আমার 4 মাস 16 দিন। 3 মাসে প্রেগনেন্ট হয়েছে। এই যে 4 ওইটা মাস তার 16 খামারে তো আবার পাঠা ছিল। হ্যাঁ, তো এই যে এটা আমার এখন প্রেগনেন্ট আছে। আর এটা 2টা বাচ্চা, এটা 4.5 মাসে। এই যে ফাল্গুন মাসে 9 তারিখ ওর বয়স, 9 তারিখে 19 তারিখে 19 তারিখে 1 বছর। যে 1 বছর আগে আমার বাচ্চা দিচ্ছে, আবার ফিরে প্রেগনেন্ট হয়েছে। আচ্ছা আচ্ছা। এই জন্য যে ওই যে মানুষে বলে তুতাপুরি হরিয়ানা, এই 1 বছরের ভিতরে বাচ্চা দিছে আবার প্রেগনেন্ট। আবার প্রেগনেন্ট। তাহলে এটা 10 আপনি 1 মনে বছর করেন হলে এক ফাল্গুন বছর মাসে 1 হয় নাই। বছর। আরেকটা ব্যাপার আসলে- হলো কি, আপনি এই ব্ল্যাক বেঙ্গল কিন্তু যত দিন যাবে, যত বয়স বাড়বে, তত বড় হতে থাকবে। বড় হতে কিন্তু দেওয়ার অনেক ছাগল আছে উন্নত জাতের যেগুলো আছে, ওগুলো একবার বড় হওয়ার পরে আর সহজে খুব একটা বাড়ে না। বড় হয় না। আর আপনি ওই যে বেশি দাম দিয়ে ছাগল কিনলাম, একটা হরিয়ানা কিনলাম বা তুতাপুরি কিনলাম, 20-30 হাজার টাকা দেয়, কিন্তু এটা দেখা যায় 1 বছর 1.5 বছরের মধ্যে প্রেগনেন্ট হলো না। তাহলে আমার হ্যাঁ হ্যাঁ, এরকম কিনলাম যে হতে টাকা, পারে। ওটাকে আমি বিক্রি করতে আরেকটা পারবো। ব্যাপার হলো কি, যদি দুর্ঘটনা ঘটে তাহলে বিশাল লস। আবার আপনার ওইটা একটা বাচ্চা দিল, আবার পরে 8 মাস পরে প্রেগনেন্ট হলো। 8 মাস পরে না, 1-1.5 বছর পরে হয় তাহলে আবার। পরে ওইটা আমার লাভ নাই। এই জন্য সেটাই। আমরা বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশি হিসাবে আমি বলবো যে আমার দেশের ফল আর আমার দেশের জীব জানোয়ার যেটা আছে, এই খাসি, ছাগল, ভেড়ি, মুরগি, দেশি ফল টক হইলেও ভালো, ভালো। কারণ এটার ভিতরে পুষ্টিগুণ পর্যাপ্ত পরিমাণে আছে, কম হইলেও। আমরা জন্মের পরে খাইছি বিলাতি গাব, ওই পেতি হ্যাঁ, গাব, হ্যাঁ, হ্যাঁ, আম, জাম, এইটা আমাকে উপকার, আপেল আমাকে উপকার, কারণ আপেল আমরা আঙ্গুর আপেল খাই আমরা। খাই, কিন্তু আমাকে পর্যাপ্ত পুষ্টি পাই। দেশি ফলের কাছে ওগুলো কিছু না কিছু না। পুষ্টিগুণের দিক এই থেকে। জন্য আমি বলবো যে আমার দামের দিক থেকে ওগুলো ওদের দাম থাকতে পারে আঙ্গুর আপেলের, হ্যাঁ, কিন্তু দেশি যে টক জাতীয় ফলগুলো আছে, জাম্বুরা, লেবু কিংবা অন্যান্য যে সমস্ত ফলগুলো আছে, হ্যাঁ আপনি যে ফলগুলোর কথা বললেন, হ্যাঁ আমাদের হ্যাঁ। দেশে যেমন এই যে ধরেন এই যে ওই যে কি কয় যে আপনি নোনা ফল, নোনা ফল, আতা ফল, পিস ফল, এইটা আমাদের আছে? দেশের জন্য আমি মনে করি ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিলাতি গাব গাছ, বিলাতি গাব গাছ, এই যে পিস ফল কয় যেটা নাকি হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ, আমার অন্য অন্য ডিস্ট্রিক্টে হয় না, এটা আমাদের ঢাকার ডিস্ট্রিক্টে বেশি, নবগঞ্জ ধোয়ারের মধ্যে দোহার নবগঞ্জেই বেশি, এই পিস ফল আমাদের দোহারে সবচাইতে বেশি। বেশি। তা এই জন্য এই পিস ফলটা দেখা যাচ্ছে আপনার বাড়িতে কয়েকটা পিস ফল গাছ আছে। পিস ফল গাছ, আতা ফল গাছ, হ্যাঁ, তারপরে কাঁঠাল গাছ, জি, আছে জি, জি। মোটামুটি লেবু গাছ, হ্যাঁ। স্কুলে নেবো। আপনার বাড়িতে আমি দেখতেছি যে অনেক অনেক গাছ, বাঁশঝাড়, ঠিক আছে, হ্যাঁ, গাছে ভরপুর, একটু আন্ধার আন্ধারই লাগে অনেকটা। তারপরে আমি গতবার আসছি, ওই তুলনায় গাছ কি আবার- কিছু কাটছেন মনে হয় না? এই কিছু এইখানে ডালা ডোলা কাটছে। আপনার ডালা আর এই কাটছেন। যেগুলো এখন এই যেগুলি আর বাঁধার পরে আপনার বাড়িতে পরিষ্কার করলে- আমি দেখছিলাম ওই সময় অনেকগুলো কি বলে দেবদারু গাছ, আর দেবদারু গাছ। আর দেবদারু গাছও আছে দেখা যাচ্ছে। দেবদারু গাছ, তারপরে আপনার কি কয় যে ওইটারে লম্ফু গাছ কয়, এইগুলো হলো লম্ফু গাছ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই লম্ফু গাছ আছে অনেকগুলো। আচ্ছা আচ্ছা, বুনছিলাম এই না, এটা তো 81 গাছ মনে হয়। এইটা, হ্যাঁ এইটা একটা ছিল। ওইটার লম্ফু গাছ, বড় বড় পাতা। আচ্ছা, ওই একটা লম্ফু গাছ। আহ, আসলে যদি এখানে গভর্নমেন্ট
মাননীয় প্রধানমন্ত্রী যেমন একটা ছাগলের বা প্রত্যেকটা বা একটা খামারের কথা বলছিল, যে যারা ছোটোখাটো খামারি আছে, আমরা যেমন ছোটোখাটো খামারি, আমাদেরকে যদি এই ছাগলের খাদ্য, যেমন আমরা খাসি যদি আমাদের পালে হয় এটা আমরা রাখি এক্সট্রা পালিটা, তো আমাদের যদি গভর্নমেন্ট কিছু সুযোগ সুবিধা রেশনের মতো কোনো কার্ড বানায় গম দেওয়ার একটা ব্যবস্থা করতো, যে মাসে যাদের খামার আছে 2 মণ 5 মণ গম দিব, এইটা দিলে আমাদের একটু উপকার হয়, যদি সরকার ইচ্ছা করে এটা দেয় তো। পারে আমি বলি কৃষি খাতে সরকারের অনেক দেয়। প্রণোদনা কিন্তু আছে, খামারি কিন্তু এই প্রণোদনা সরকার এমনি এমনি দেয় না। আপনার মনে করেন যে কৃষকদের একটা থাকে, কি বলে, কার্ড থাকে, সিআইজি, ঠিক আছে, সিআইজি গঠন করা লাগে। সিআইজি গঠন করে কৃষক পর্যায়ে আপনাদের মনে করেন যে ওই সিআইজির মাধ্যমে বিভিন্ন প্রণোদনা সুযোগ সুবিধাগুলো দেয়। যদি আমাদের এমনি- ছোটখাটো ফার্মগুলো দিত, শুধু তাহলে আমরা মনে হয় একটু উপকার হতো। হ্যাঁ, শুধু আপনার কৃষকদেরকে এমনি এমনিই সাধারণত দেয় না। আমাদের কৃষক পর্যায়ে সুযোগ সুবিধাগুলো নিম্নতর- একা একা পাওয়া খুব কঠিন। মানে না, যদি ওইভাবে যেমন ইউবি চেয়ারম্যানের মাধ্যমে বা চেয়ারম্যানের মাধ্যমেও কিছু দেয় কখন, যদি মনে করেন যে উপজেলা প্রাণী একটা বন্যায় কিংবা যে এর আগে যে বিভিন্ন হইলো আর কি, ওগুলো তো করোনা আপনার- ভাইরাসের জন্য হ্যাঁ, বিভিন্ন জন্য যদি আমাদের সেটা করোনার ভিতরে কিছু দিচ্ছে। যে তোমরা ইউবি ফার্মের জন্য আপনার পাইতে হইলে আপনার ওইভাবেই পাইতে হবে সিআইজির মাধ্যমে, ঠিক আছে। এই কারণে 30 জন বা 25 জন বা তার চাইতে বেশি কিছু লোক নিয়ে একটা মানে গ্রুপ করা লাগে। সিআইজি মিনিং হলো কমন ইন্টারেস্ট গ্রুপ। এই কমন ইন্টারেস্ট গ্রুপ কইরে আপনার মনে করেন যে রেজিস্ট্রেশন করা লাগে। রেজিস্ট্রেশন কইরে ওইখানে কিছু টাকা আপনার জমছে এরকম দেখাইতে হয়, একটা ক্যাপিটাল হয়েছে আপনাদের আপনি জমাইয়া হোক বা ব্যবসা বাণিজ্য করে হোক বা কৃষিকাজ করে হোক, একটা ক্যাপিটাল দেখাইলে সেই ক্যাপিটালের পারপাসে আপনারা কী চান সেই অনুযায়ী ওই জিনিসটা কিনতে সরকার অর্ধেক দেয়, আর আপনাদের ওইখান থেকে টাকা করা লাগে। এইভাবে আর কি আমি শুনছি যে এইভাবে দেয়। 30টা ফার্ম একত্র হওয়া যায় না আমাদের নবস্থা বা দোহার থানা 30টা ফার্ম লাগবে না, আপনার এলাকায় যে সমস্ত কৃষক আছে তাদের মাধ্যমে আপনি এই গ্রুপটা করবেন, সিআইজিটা করবেন। হ্যাঁ, সিআইজি করে এখানে আপনাদের ইউনিয়নে প্রত্যেকটা ইউনিয়নেই মানে এই সরকারি লোক আছে, আপনারা জানতে হবে যে কারা তারা, এবং আপনাদেরকে নিয়ে মিটিং করে, হয়তো আপনাদেরকে ডাকেও না বা আপনাদেরকে হয়তো চিনে না, আপনাকে চিনে না, কিন্তু কাউকে না কাউকে ডাকে। আপনি যদি একটু খোঁজ খবর নেন তাহলে হয়তো সেখানে গিয়ে আপনি আপনার নামটা কৃষক কার্ড বানাইতে হয়, ঠিক আছে। কৃষি কার্ড আছে আপনার? নাই, এটা বানাইতে হইব। তারপরে এইভাবে আপনারা সুযোগ সুবিধাগুলো পাইতে থাকবেন, কিন্তু শুধু আপনাকে ওইভাবে নাও দিতে পারে। যদি ফার্ম হিসেবে যদি আর কি অ্যালাউ করে যে সে ফার্ম আছে তার যে ওইটা পাইতে হইলেও আপনি মনে করেন যে লবিং করা লাগে, যোগাযোগ করা লাগে, ঠিক আছে। কার কাছে গেলে এই হবে, কি করা যাবে, এই ব্যাপারে আপনার খোঁজখবর রাখতে হবে। আমি একটু টুকটাক মোটামুটি আমার কিছু ভিডিও আছে, তো এই ব্যাপারে আপনি দেখেন, আপনি ওইগুলো দেখলে পরে জানতে পারবেন কিছু আমার কয়েকটা ভিডিও আছে এগুলোর উপরে। চেয়ারম্যানের সাথে যোগাযোগ করুন যে যদি হ্যাঁ, ওনার কাছে জানতে পারেন যে কিভাবে আমরা কৃষি কার্ড করতে পারি, কিভাবে আমরা সরকারি সুযোগ সুবিধা পেতে পারি, আমাদেরকে একটু জানান। তাহলে হয়তো মনে করেন যে আপনাকে সহযোগিতা করবে, চেয়ারম্যান মেম্বার এরা সহযোগিতা করবে। হ্যাঁ, অবশ্যই দোয়া করি। তো শখের বছরে দেখ শুরু করছি, একটা জিনিস হলো কি, যদি কেউ 1 লক্ষ টাকা ব্যাংকে রাখে, যেন 5 বছরে 50% লাভ দেয় বা তার চেয়ে কম বেশি লাভ দেয়। আর কেউ যদি 1 লক্ষ টাকা দিয়ে ফার্ম করে ছোটোখাটো করে, যে আমি 10টা ছাগল কিনা পালন, ইনশাল্লাহ আমি মনে করি 5 বছরে 50% পাইব। আর যদি সে কাজের ফাঁকে ফাঁকে 5টা ছাগলে বা 10টা ছাগলে সে পালতে পারে, তাহলে সে 5 বছর না 3 বছরে সে 50% না ডবল পাবে, কিন্তু তার চালান থাকবে, চালান বাদ দিয়ে সে ডবল লাভ করতে পারবে। ইনশাল্লাহ এটা আমি আমার
দেখা। আমি যদি সে আসলে ব্ল্যাক বেঙ্গল পালে, আর যদি সে কৃষি কাজে অনেক লাভ। সে যদি অন্যটা চিন্তা করে পালে যে আমি একটা সুন্দর ছাগল কিনুম, তুতাবড়ি, হরিয়ানা, এইটা সেইটা, তাইলে আমি ওইটার মধ্যে না, আমার যে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল যে অরিজিনাল আছে সেইটা যদি দেখে সে কিনতে পারে, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি 3 বছরে 1 লক্ষ টাকার ব্যবসা করবো, তার 3 লক্ষ টাকা বেনিফিট ইনশাল্লাহ পাইব, যদি সে যত্ন সহিত পালতে পারে। যে কোনো জিনিস যত্ন না করলে যত্ন রত্ন করতে মিলে না। হবে, বাচ্চাগুলো যাতে ক্ষতিগ্রস্ত না না হয় সেদিকে খেয়াল সেদিকে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। ছাগলের দিকে যত্ন নিতে হবে, খানা খাদ্য ঠিক মতো দিতে হবে, এই সময় মতো। সবকিছু দিলে হ্যাঁ, সে ইনশাল্লাহ চিকিৎসার প্রয়োজন হলে সময় মতো চিকিৎসা দিতে হবে। আর যদি নাকি? হ্যাঁ, ওইভাবে যদি সে না করে তাইলে পরে আমি কিনলাম, আমি ফালাই দিলাম, না তাইলে হবে না। তারপরে পরিবেশ ভালো দিতে হবে, এই এরকম একটা আপনার উঁচু করে মাচা তৈরি করে একটা খামারের ব্যবস্থা করা লাগবে, তাই না? আর পয় পরিষ্কারের দিকেও খেয়াল রাখতে হবে। অসুখ হওয়ার চাইতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে অসুখ হবে না। মানে চিকিৎসা করা জটিল, যে কোনো প্রাণী কেন, মানুষেরও অসুখ বিসুখ হইলে চিকিৎসা করা খুব কঠিন ব্যাপার। কিন্তু আমাদের রোগ ব্যাধি যাতে না হয়, হ্যাঁ, রোগ ব্যাধি যাতে আমাদের না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, নিজেদেরও এবং প্রাণীদেরও। হ্যাঁ, আর আমাদের দেশি ব্ল্যাক বেঙ্গল যেগুলো অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল, এগুলোর অসুখ বিসুখও কম হয়, তাই না? এগুলো আমাদের পরিবেশের সাথে মানিয়ে চলতে পারে এরা, এবং এরা যা পায় তাই খায়। আমাদের দেশীয় যে কোনো ঘাস তারা খায়, পছন্দ করে। হ্যাঁ, এবং এদের খাদ্যের মানে চাহিদাও কম থাকে, তাই না? খাদ্যের এই যে ঘাসগুলো আপনার এই যে অতিরিক্ত হয়ে আছে, এগুলো আপনি কি করেন, পুইরা ফেলান? জি, হ্যাঁ, এইটা আবার পরবর্তীতে এখন ঘাস বেশি দেখা হুম আপনার এখন অপচয় করতেছে, অপচয় করতেছে, কিন্তু এই শুকনা ঘাসটাই আবার খাবে, আবার খাবে যখন আপনার ঘাস না থাকে। আমি যখন এইটাকে শুকাইয়ে ভইরা রাখুন বস্তার মধ্যে, তখন আমি আপনি বলছি যেখানে রাইখা দাও, বস্তায়ও ভরে রাখতে পারেন, আর আপনি ঘরের মাচার উপরেও রাখতে আমি পারেন। ঘরের মাথার মুখে রাখুন। হ্যাঁ, আপাতত রাখছি, কারণ আমি এতদিন একটু অসুবিধা ছিল, আমার পিঠে একটা টিউমার ছিল, ওটা অপারেশন করছি। আচ্ছা, এখন সুস্থ আছে? এখন সুস্থ, ওইটার জন্য আমি এগুলি লাড়াচাড়া কম করতাম। আচ্ছা আচ্ছা, তো এখন এটা সুস্থ, এখন আমি রোদ উঠতেছে, আমি একটু পাজাই করে এনে রোদ দিয়া শুকাই রাখা দিই, এটা আর ওই ঘরের ভিতরে বিছাইও দিছি কিছু, এই যে এই জন্য এখন আপাতত এখানে এগুলো রয়ে গেছে। তো আপাতত থাক, তারপরে আমি রোদ দেওয়া শুরু এই যে ঘরের ভিতরে থুয়ে দিলে বৃষ্টি নামলে খাইব। আর আমি তো ওই এতদিন 2 বেলা খের খাওয়াইতাম, খেরের কাইটা ভুট্টা ভাঙ্গাইতাম, ভুট্টা ভাঙ্গাই কুড়া দিয়া, নোচা দিয়া, খোল দিয়া, দুইটা দিয়ে সবগুলিতে মিলে 2 বেলা দিতাম, আর কিছু তাজা ঘাস দিতাম। আচ্ছা আচ্ছা, এই যে অনেকদিন ধরে তাজা ঘাস খাওয়াই না, এই জন্য 4200 টাকার কুলো কিনছিলাম। আচ্ছা, এই 4200 টাকার কুলোই 25 দিনের মতো খাওয়াইলাম। আমার ডেলি 2 বছর এই বোঝা লাগে। আচ্ছা। এই যে 1 বোঝা আনছি, 1 বোঝা আর বোঝা আনো, এই 2 আর কি পরিমাণ আছে? আর 5-6 দিন খাওয়াইতে পারো। 5 দিন খাওয়াতে পারবেন, তারপরে শেষ হয়ে গেলে আবার কি খাওয়াবেন? শেষ হইলে বাড়ির সামনে বাক্সা ঘাস আছে, ওটি খাও, পাঁচজন ঘাস আছে, এটি খাও, তারপরে অন্য কোনো ব্যবস্থা চলেন নেই। বাক্সা পাংচল দেখে আসি। দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি আবার নিয়ে এসেছি পাঞ্জি প্রহরী গ্রামে। আমি রজ্জব আঙ্কেলের বাসায় আপনাদেরকে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম। তো রজ্জব আঙ্কেল আর আমি আমাদের একটা ছবি আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই বেশি বেশি শেয়ার করবেন, একটা সুযোগ করে দিবেন। ওই আমার চাচা বেড়ে পাইছে, সবাই শেয়ার। দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন আমার পাশে একটা বিশাল বড় গারলের পাঠা। এই গারলের পাঠাটা আমাদের রজ্জব আঙ্কেলের। রজ্জব আঙ্কেল অত্যন্ত যত্ন করে পাঠাটাকে বড় করেছেন, এবং এই পাঠা দিয়ে উনি দেশি যে ভেড়া আছে সেই দেশি ভেড়াগুলোকে উনি প্রেগনেন্ট করান, এবং সেখান থেকে তৈরি হচ্ছে আমাদের কি বলে, হ্যাঁ, গারল তৈরি হচ্ছে। দেশি ভেড়ার পেটে থেকে গারল বের হয়ে আসছে এই পাঠা দিয়ে প্রেগনেন্ট করানোর। এইটার একটা উপকারিতা কি, যে কেন ভেড়ারে আমরা গারদে প্রজন্ম করাইয়া, এটাই একটার অর্থ হলো যে একটা ভেড়ার মাংস হয় 8 থেকে 10 কেজি।
আর একটা গারলের একবার নিম্নতরে 30 থেকে 35 কেজি মাংস পাইতেছে। তাইলে পরে একই খানা খাইতেছে, একই জায়গায় বসবাস করতেছে, তাই গ্রোথ বেশি, তাহলে আপনার মাংসের চাহিদাটা এটা পূরণ হবে। এই জন্য এই গারলটা আমাদের পালা। আর গারলের মাংস আমি কুষ্টিয়া ডাক্তারদের সাক্ষাৎকারে শুনছি যে এটা নাকি কোনো ক্ষতি করে নাই, যে খাসির মাংস যেমন ক্ষতিকর আছে, ভেড়া বা গারলের কোনো ক্ষতিকর নেই। এটা শরীরে চর্বি কম, উপকারিতা ভালো, ক্ষতির দিক দিয়ে নেই, প্রেশার টেশারের দিক দিয়ে কোনো ক্ষতি নেই। এই জন্যই শখের বসতে আমি পালতেছি। দেখি আল্লাহ, এখন এইটা আমি চবু করে খাই নাই, যদি আল্লাহ বেশি দেয় তাহলে একটা খেয়ে দেখুন যে কেমন। এইটা এখন পরিমাণে কম আছে, সামনে সংখ্যায় বাড়লে পালে থাকে রজ্জব আঙ্কেল আমি একটা কুরবানি দেওয়ার জন্য আমি কুরবানি দিবেন বা জবাই করবেন। আশা করা যায় সেই দিন আমাকে রজ্জব আঙ্কেল দাওয়াত করবেন। আর আপনারা দেখছেন এই যে একটা গারলের মা, গারলের পাঠি, গারলের পাঠিটাকে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় পাঠাটার সমান, এবং এটা প্রেগনেন্ট কিনা এটা এখনো বোঝা যায় না, কারণ হইল গারলের যে ইটা আর কি ডাক, সেই ডাকটা বেশিরভাগ ক্ষেত্রে বোবা ডাক থাকে। আর পাঠা আর পাঠি একসাথে থাকার পরিপ্রেক্ষিতে প্রেগনেন্ট হইলেও হইতে পারে, হওয়ারই সম্ভাবনা বেশি, এখনো বোঝা যাইতেছে না। এই খেরগুলো কোথায় পেয়েছেন? এই খের ঘরের ভিতর আছে। ঘরে আসছে। আপনার এই যে কিনছেন না ক্ষেতের? কিনছি। কত টাকার খের কিনছেন? 3000 টাকা দিয়েছিলাম, আনছি 500 টাকা। তাই খেরের প্রচুর দাম, প্রচুর দাম খেরের। এই জন্য এই যে গুলো কিনছি, আবার এগুলো খাওয়াই। আর ভুসি যদি আপনার 35-36 টাকা কেজি থাকে, আর আপনার ভুট্টা 960 টাকা, 1000 টাকা মনে এখন বর্তমানে। এক মন ভুট্টা 1000 দিয়ে কিনলে 120 টাকা দা ভাঙ্গাই, ওইটা 4-5 কেজি ভুট্টা লাগে ডেলি, ওই খেরের সাথে মিক্স করে দিই, খেয়ে ওই পেট ভরে। আচ্ছা, এইটা নেই, তাহলে তো অনেক খায়। হ্যাঁ, মোটামুটি 33 টাকা। ডেলি কত টাকার খানা লাগে তাহলে ওদের এখন? এই যে করি নাই, খের ভুট্টা এগুলো দিয়ে মোটামুটি দাম 30 টাকা করে হইলে পরে 150 টাকা, 150 টাকার খের, 300 টাকা। আর পুরা ভুসি পুরা ধরেন 4 কেজি 60 টাকা, 65 টাকা। ওই মোটামুটি এক এক দিনে 300-350 টাকা ঘাস লাগে, খানা লাগে। খালি যদি আপনার ওই নিজে বানায় খাওয়াই, আর যদি এমনি কিটা খাওয়াই তাহলে আরো বেশি। পাশাপাশি আপনি যে এইগুলি কিনছিলেন, এই যে কলই, এই কলই আপনি 4,500 টাকার কলই কিনছেন, প্রায় 1 মাস খাওয়ানো যাবে 4,500 টাকার কলই। মোটামুটি 1 মাস 25 দিনের। আর এই কলইটা যতদিন আপনি খাওয়াইছেন ততদিন তো আপনার এই অন্য খাবারগুলো কম লাগছে। হ্যাঁ, খের দিতে হয় না এখন আপনার, তাহলে ভুট্টাও তো দেওয়া লাগে না, সামান্য বাচ্চাগুলি একটু ছাটি কুড়া খাওয়ানো। আচ্ছা, আপনার এই এগুলো বলছিলেন অনেক দূরে থেকে কেনা, কোথা থেকে কিনেছিলেন? এইটা যে দাউদপুর বাজারের ওই পাশেই কিনছিলাম। আচ্ছা, নারায়ণপুরের একটা ওই যে কালকে আপনার লগে দেখা হইলো, তার থেকে আর একটু সামনে, তার থেকে আরেকটু দূরে। ওখানে এই কয়েকটা আছে, আমাদের এই সাইডে নাই, এই যে ওখান থেকে আনছিলাম, ওখান থেকে। এই সাইডে আসছে কিন্তু বিক্রি করার মতো করে না, যার যারটা সেই খাওয়ায়, পাই নাই, এই জন্য দূরে থেকে কিনছি। এখন তো এটা পারলে তো এটা খাওয়াইতেই হবে। আপনি আর কিছু জমি রেখে দেন? হ্যাঁ, এটা নিব। আশেপাশে থেকে যদি নিতে পারেন তাহলে আপনি কলই বুনলেন, যে কোনো ঘাস টাস বুনলে বাক্সা বুনুন যায়। এটা পালতে গেলে এটা লাগবে মিনিমাম আপনার, যদি 50টা সিম্পল পাতে যায় আমার 4 কেজি জমির ঘাস লাগবে, সব রেগুলার লাগবে, এটা লাগবে। আর যদি এটা সাইডে খাওয়াইতে পারতাম রোদের মধ্যে তাহলে ভালো। রোদের মধ্যে থাকলে কি ওদের যে ভিটামিনের যে দরকার সেটা ওরা পূরণ হয়। আরেকটা ব্যাপার করি, চকে গিয়ে যখন এগুলো দৌড়াদৌড়ি করে তখন এমনিতেই এদের জন্য শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যাও, বের হলো কিভাবে? আচ্ছা, যাও, ওরা কি এই টাইমে ঘরে থাকে? আজকে একটু দেরি হয়ে গেছে। যাও, যাক, শীত তো কমে গেছে, এখানে একটু বাহিরে বেশি রাখেন।
তাই সকালে এই যে বাইক করছি 8টা 9টা বাইক করলো ওরা ব্যবহার করলো আবার যখন কখনো করে ঘরে যাওয়ার বিশ্রামের টাইমের জায়গা মানে পড়া পড়ছে এখানে এইগুলা কি? এটা জার্মানি জার্মান। বুঝলাম আচ্ছা, এই যে জার্মান ঘাস, এগুলো পানিতেও কিছু হয় না। ঠিক আছে, ভালো একটা করছেন আপনি। আর আর আবার পানি হলেও এই বাক্সাগুলো, এগুলো বাক্সা না, পানি হ্যাঁ আবার একা একা জ্বালায়, তাই না? একা একা গুজিয়ে উঠি। এখন আবার আষাঢ় মাসে কাছে তখন অনেক লম্বা হয়েছে। তাহলে তো এই মানে বাক্সা ঘাসগুলো আপনি অনেক দিন পর্যন্ত খাওয়াতে পারবেন এটা দেখতেছি। আর কাটা হয়ে গেলে আবার সার দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই দূরের গুলো শেষ হয়ে গেলে কাছের গুলো খাওয়াতে পারবেন। আবার বৃষ্টি নামার আগে তো এগুলো খাওয়াই ফেলাইতে হবে, কারণ তো বৃষ্টির পানি তো এখানে জমবি, তাই না? জমবে না? আচ্ছা, আর এই যে এগুলা কি সব জার্মান ঘাস? জার্মান ঘাস। আর এই যে এগুলো হলো পাকসুন না? হ্যাঁ, আপনি এই যে পাকসুন ঘাসগুলো আমি দেখছি আপনার বাড়িতে ডালাগুলো থেকে যায়। ডালাগুলি কি একসময় বিক্রি করছে কিছু, আবার মানুষও দেয়। ও, এগুলো দেওয়ার জন্যে না, মানুষকে দেওয়ার জন্য বা বিক্রি করার জন্যে। আপনি যদি ডালাগুলো ওই খেরের মতো করে ছোট ছোট করে যদি কাটেন কুচি কুচি করে, তাহলে কিন্তু সব খেয়ে ফেলবে। না, ওইটা মেশিনে কাটতে হয়, মেশিনটা নাই। হাত দিয়েও কাটা যাবে, মেশিনটা একটু সময় লাগবে আর কি। মোটামুটি 27,000 টাকা বা 17,000 20,000 বিভিন্ন দামের আছে আর কি। কিন্তু ওই জন্য আমার কাটিং মেশিন একটা আছে, এই জার্মানিতে কাইটা দিলে না ছোট করে, হ্যাঁ 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 একবারে খায় ফেলা। সেটাই। কিন্তু এইটা এখন ওইভাবে দিই নেই, তো দিমু যে যদি আস্তে আস্তে শেষ হয়ে যায়। আপনার ওই কাটিং মেশিনে কি এইগুলা কাটা যাবে না? এটা কাটা যায় সবটাই। ওই কাটিং মেশিনটা কত দিয়ে আপনি কিনছেন? এইটা হলে আপনার হাতে কাটার 1530 টাকা দিয়ে কিনছিলাম মেশিন। আচ্ছা, এটা ওই বগুড়া ঠিকানে। তাই? আবার জিঞ্জিরা ঠিক আমার আনতে হয়েছে 200 টাকা আমার আপ ডাউন খরচ। আচ্ছা আচ্ছা, 30 টাকা যায় পড়ছে। তাই? আর এই যে এখানে এই যে আছে বাংকুল গাছ, হ্যাঁ, এটা খাওয়াই। যেটার মধ্যে কাটছি, জি কাটার বাকি রয়েছে, ফুলে খাওয়াই দিয়েছে। হ্যাঁ, এগুলো এখন কাটার প্রয়োজন হইতাছে না। জি, এখন আপনি কলই খেতে যাবেন না? চলেন। হ্যাঁ, দূরে হয়েছে দেখি আপনি পছন্দ মতো একটু ভালো পাইছেন আর কি। তো আসলে আমাকে দেশের মানুষ কাজ করতেছে না, এই দুই সেইটাই সেইটাই। কিন্তু আমাকে এখানে বিদেশে গিয়ে কত পরিশ্রম করা লাগে আমাদের, এটা যদি আমরা বুঝতাম। কি বুনতো, এই যে ওই যে ভুট্টাও বুনছে, ভালো ভুট্টা। হ্যাঁ হ্যাঁ, ভুট্টা যদি বুনে এক পাখিতে 30 মণ ভুট্টা হইল, আপনার 500 টাকা মনে হলে তো 15,000 টাকা। তাই তো। 2 সিট পানি লাগে আর একবার সার দিলে যথেষ্ট। আর এই ভুট্টাতে তো সাইলেজ ঘাস করা যায়। সাইলেন্স চাষ করতে গেলে আবার অনেক প্রক্রিয়া লাগে আর কি, প্রক্রিয়া করা লাগে। এটার মধ্যে এক পাখি 2 পাখি বুনলে 20-30 পাখি বুনলে চর এলাকা হলে সেটা ভালো। আপনার চরে আলিয়ার জন্য এক চেয়ারম্যান ছিল, ও করছে। আচ্ছা, ও করছে, আমি গেছিলাম দেখার জন্য। কোন চরে? এটা হলে হাতিঘাটা থেকে একটু ভিতরে যেতে, তাই? দুলসেরা থেকে টলার সারে, হ্যাঁ হ্যাঁ, তারপরে দুবাই থেকে সারে, হুম হুম, ওখান থেকে হাতিঘাটার নাইমা 1000 বিঘা বোধ হয় জায়গার নাম, আচ্ছা 1000 বিঘা সালেপুর ওই এরিয়ার মধ্যে। ওখানে একজনের গাড়ুর বাগান আমি দেখতে গেছি, দেখে গেলাম। আসলে বাড়ির কাছে এখানে যে জ্বালায় আমাদের রজ্জব কাকার
যে ক্ষেতটা উনি কিনেছিলেন, এই পুরা ক্ষেতটা কেনা হয়েছিল 4,200 টাকা দিয়ে। এখন আর এই অল্প একটু আছে, এইটা মোটামুটি 5-7 দিন আর কাটা যাবে। তো আঙ্কেল, আপনি আপনার কাজ করেন, কাটেন। হিজল গাছ, এটা তো মনে হয় অনেক দিনের পুরনো একটা গাছ। আচ্ছা, আমরা নিচে যাবনি। তারপরে যে ওখানে সামনে দেখা যাচ্ছে ভুট্টা গাছও ওইটা ভিডিও করে আনুননি, আর হিজল গাছের ওইটাও করে আনুননি। ঠিক আছে, আপনি আপনার কাজ সেরে নেন আগে। দেখানো হয়েছে আমারও আমি তো আমার কয় যে আমি তো মনে করছি তুমি ঘাস কাটবো, যে কয় জায়গায় জাত কাটো, তা তো কাটো নাই আল্লাহ দিলে এই পর্যন্ত। আমি যে বুঝা নেই অনেকে আশ্চর্য যে বুড়া আমার সামনে এত বড় বুঝা লইছেন। হ্যাঁ, ওদিকেই ভুট্টা গাছ। হ্যাঁ, ওদিকেই কাছাকাছি, উল্টা দিকে আর কি, পূর্ব দিকে। হুম। ওদিকে পুষ মাস্টার আছে একটা, সিরাজুল ইসলাম, সিরাজুল নাম। হ্যাঁ, চিনেন না? হ্যাঁ, ঠিক আছে। আমাকে ছোট ভাই। এইটা হলো ভুট্টা গাছ। এই গাছটাতে যখন ফলন হবে, আপনার পাখিতে কত মন ভুট্টা পাওয়া যেতে পারে? মোটামুটি 25 থেকে 30 মন পর্যন্ত। এক পাখি ভুট্টা খেতে 25 থেকে 30 মন ভুট্টা পাওয়া যেতে পারে, আশা করা যায়। এবং এই ক্ষেতের ভুট্টাগুলো আমি দেখতেছি যথেষ্ট ভালো হয়েছে, এবং মনে হচ্ছে যেন যথেষ্ট পুষ্টি এবং সার এগুলো পাচ্ছে। এবং এই ক্ষেত্রে কিছু পানিও দেওয়া হয়েছে সম্ভবত। হ্যাঁ, চারাও ভালো, আশা করা যায় ফলনও ভালো। আর এই ভুট্টা দিয়ে যারা সাইলেজ করে তারা সাধারণত ভুট্টাটা বাতি হওয়ার আগে তাই সেটা আরো গাঢ় করে এত লাইন করে বুনে না, আরো ঘন করে বুনে, যাতে সংখ্যায় আগায়। আর এটা তো সংখ্যাটাই বড় কথা না, ফলনটাই। তাই আমার মনে হয়। আচ্ছা, ওই পাশে মনে হয় একটু বেশি বড় হয়েছে, ওদিকে একটু যাওয়া যাবে? ও, জায়গাটা উঁচা না? সড়কের কাছে তো এই জন্য উঁচা লাগে, একই মাপের একসাথে বোনা। তবে একটু 19-20 আছে, যেটা ভালো মন্দ সেদিক দিয়ে। একটু সামনে দাঁড়ান। তো রজ্জব কাকা আমাকে এই ভুট্টা ক্ষেত দেখাইতে নিয়ে আসছে। এটা হলো আমাদের এলাকা, এটা হলো শিকারিপাড়ার ইউনিয়নই নারায়ণপুর এলাকা। ওইটা নারায়ণপুর কবরস্থান, এর পাশেই একজনের ভুট্টা গাছ বলছে। তা আমরা দেখতে আইছি, এই সঙ্গে আর কি ভিডিওটা করা হইলো যে আমাদের এলাকায় ভুট্টা ক্ষেত করে না, একজন করছে, সুন্দর হয়েছে, এই জন্য আমরা এটা দেখে গেলাম। আর আমাদের এই অত্র এলাকার মধ্যে একটা পুরান হিজল গাছ আছে,
এটা আমরা এখন সেইটাও আমরা উঠাইতেছি দেখতে যেটা যাচ্ছি। হ্যাঁ, এই যে সামনে দেখা যাচ্ছে। হয়তো আমরা জানি না, আমরা আমাদের বয়স থেকে আমরা দেখতে আছি, জ্ঞান ধর্ম হইতে দিকে এইরকমই দেখা যাচ্ছে। এরকমই দেখতেছি। তাতে মোটামুটি একটা আইডিয়া যেটা আপনি 50 বছর যাবত দেখতে আছেন গাছটা এইরকম। এরকম। আচ্ছা, আমরা তাহলে 10-11 তখন থেকে আমরা এটা দেখি। তাহলে আশা করা যায় এইটা 100 বর্ষ পার হয়ে গেছে, তাই না? পার হয়ে গেছে এটা। গাছটা দেখতে অনেকটা বট গাছের মতো মনে হইতেছে, কিন্তু বট গাছ নয়, এটা একটা হিজল গাছ। হয় হিজল গাছের অনেক জাত থাকতে পারে, এটা হয়তো মানে দীর্ঘায়ু জাতের। বট গাছের মতো ডালপালা ছড়িয়ে দিয়েছে। না কাটলে অনেক বড়ই হয়। হ্যাঁ, কাটে না। আর এটা যে বাধাই করা হয়েছে বসার জন্যে, এটা কতদিন আগে বাধাই করা হয়েছে বলতে পারেন? না এটা বলতে পারি না, তাও মনে হয় 10 বছর হয়ে গেছে। 10 বছরের মতো হয়ে গেছে বাধাই করা হয়েছে। মানে সলে মেম্বার আছে সেইটা বাদে যেটা দিচ্ছে কোথায় এটা মেম্বার বাবা এটা 10-12 বছর হয়ে গেছে। আমি তো এই যে ঘাস কাটবার সেখানে দেখলাম যেটা বাদাই করে। তার আগে খেয়াল করেন স্যার নাই। এখানে আসলে এই 10-12 বছর আচ্ছা, একটু বসি আমিও। দেখলাম। আর তো আরেকটা এইখানে দেখতেছি যে আমরা মানুষের- পাশে একটা কুশল ক্ষেত দেখতেছি। এইখানে এই কুশলটা কত বছর আগে বোনা হয়েছে বলা যায় না, তবে এটা নতুন ক্ষেত না। এটা না এটা গত বছর বোধহয় বলছিল হ্যাঁ। যে 1 বছর বেচছে, তারপরে আর ওই যে কাইটা কেটে রইছে, আবার এগুলির মধ্যে আবার আবার এগুলোর মধ্যে থেকে কুশল হইতাছে। হইতেছে। মানে বর্ষায় বেচছে, আষাঢ় মাসে বেচছে, তারপর আবার ভাঙ্গে কিছুদিন আগে দিচ্ছে, পুরো কাইটা শেষ করে। আর এই বছর এখানে পানি হয়েছিল বর্ষা, কিন্তু তেমনি পানি হয় না। আচ্ছা, এবার তো বর্ষা তো ভালো বর্ষা হয়েছে, এই কারণে হয়তো পানি হয়েছে। এই পানি হয়েছে। এই যে কোনো একটা জায়গা বিক্রি করতে চাইতেছে। কতখানি? যার হলো মোট 21, কিন্তু 2টা 10.5 করে। কত করে চায়? 26 করে কিনছে। কতদিন আগে? 500 সাড়ে 5-6 মাস আগে আবার বিক্রি করে দিব। কিনছে বিক্রি করে। তার মানে কিছু লাভ তার লাগবে। রেজিস্ট্রি হয়ে গেছে তার নামে, না সে বায়না করে রাখছে। কাস্টমার পাইলে বিক্রি করব। তার টার্গেট মোটামুটি মিনিমাম 30। 30 বা কম হলেও বিক্রি করে। তাই উনি কিছু জায়গায় লাভে বিক্রি করছে, 26 করে। রাস্তার সাথে না রাস্তা নেই, রাস্তা নেই, যে ধানের জমির যে আইল আছে এই আইল, এটা তো ওই যে আপনার এই যে গরুটা বাঁধতে গরুটা ঠিক আছে 1 মিনিট পর। আচ্ছা, আর এই যে জায়গাগুলি বেশি 40 করে। এই যে মাটি লাইছে। এই যে মাটি উঠানো। এই কেমন আছো তোমরা? হ্যালো এটা কি শুটিং চলতেছে? হ্যাঁ, শুটিং আচ্ছা, চলছে। তোমরা তোমরা কি নায়ক স্কুলে পড়াশোনা করো তোমরা না? কে কোন ক্লাসে? হ্যাঁ, কে কোন ক্লাসে পড়ো? আমার কোন দিকে 4, 1, 4, 5, 6, 2। তুমি 1 এ। তুমি নাম বলো একজন একজন করে। আমার নাম তালহা জাবের। বলো নাম বলো। আমার নাম ইয়াসিন। তোমার নাম? আমার নাম সাইম। সাইম। তোমার নাম? আমার নাম হযরত তোমার নাম? আব্দুল্লাহ। তোমার নাম? ইয়াজুল। আচ্ছা, ভালো থাকো তোমরা। হ্যাঁ, জি। আমি আপনার জীবন বৃত্তান্তটা আমার একটু বলেন। আপনি কাজকর্মর ক্ষেত্রে কোথায় কতদিন, কোন দেশে কতদিন ছিলেন? আমি মোটামুটি ঢাকা বাংলাদেশেই, ঢাকাতে চাকরি করতাম, কাজ শিখছি ঢাকাতে থেকে। আমি কুয়েত সিটি মুরগাবে গার্ডেন রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমি ওটা উদ্বোধন করি। এবং আমি ওখানে মোটামুটি 1999 থেকে 2011 সাল পর্যন্ত আমি ওইটা চালাইছি, ওখানে কাজ করছি। আমার দায়িত্বে আমি ওখানে ওই হোটেলটা চালাইতাম। পর ওখান থেকে আমি 2011 সালে বিদায় নিয়ে বাংলাদেশে আসছি। এই আসার পরে এই কয়েক বছর আজাইরে রইলাম, এখন আর টুকটাকি ফার্ম করে চলতেছি। বিদেশে যাওয়ার আগে দেশে কিছু করতেন কিনা? দেশে 11 বছর চাকরি করছি হোটেল লাইনে। কোন কোন হোটেলে?
এখানে আমি চকবাজার খাওয়া দাওয়া নামে একটা রেস্টুরেন্ট আছে না, সেখানে আলাউদ্দিন মালিকের, ওখানে আমি চাকরি করছি। আমি চাকরি খুব একটা বেশি জায়গায় করিনি, আমার জানা মতে এমনি ছোটোখাটো ওই, যেমন আমি যুদ্ধের আগে মানে 90 যুদ্ধের আগে, কুয়েত যুদ্ধের আগে ঢাকাতে থেকে চলে গেলাম, ওখানে যুদ্ধ লাগলো, আসলাম, আসার পরে আমি এক হোটেলে 3 মাসের মধ্যে করে আবার ভিসা পাই, আবার ওখানে চলে যাই, কুয়েতে চলে যাই। এইভাবে আমি মোটামুটি 3 জায়গায় চকবাজার হোটেল খাওয়া দাওয়া করছি, আর পিকনিক রেস্টুরেন্ট ছিল একটা বড় কাঠারা, ওখানে করছিলাম সর্বপ্রথম, তারপরে খাওয়া দাওয়া, তারপরে কুয়েত। আচ্ছা, ওই এই পিকনিক রেস্টুরেন্টে কতদিন করছেন? পিকনিকে বছর 2 করছিলাম, আর তারপরে ওই যে 9 বছর করছিলাম আলাউদ্দিন সুইটমিটের খাওয়া দাওয়া হোটেল আচ্ছা, চকবাজারে, সার্কুলার রুটে। ওখানে এখন ওই হোটেলটা না, এখন ওইটা মিষ্টির দোকান করছে, ওখানে আমি মোটামুটি ওই খাওয়া দাওয়া 89 পর্যন্ত ডিউটি করি, নভেম্বর মাস পর্যন্ত। নভেম্বরের বেতন নিয়ে আমি চলে যাই ডিসেম্বরে কুয়েতে 89-তে। এই 89-তে যাওয়ার পরে যুদ্ধ লাগে, যুদ্ধের সময় ফিরে আসি কুয়েত থেকে, আবার আমার ওখান থেকে ভিসা দেয়, আবার আমি ওখান যেয়ে 2011 সাল পর্যন্ত আমি চাকরি করি ওখানে। 2011 সাল পর্যন্ত চাকরি করে তারপর ওখান থেকে নিজে ইচ্ছায় চাকরি ছেড়ে আল্লাহ দিলে আমি এবং চলে আসছি এক খামার শুরু করছেন 2 বছর আগে। 2 বছর আগে, ভালো থাকে। 19 থেকে শুরু করছি আর কি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ, ভালো থাকুন। দর্শক শ্রোতা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।